আমি আর সহ্য করতে পারছি না। তুই এত কিছু কেমন করে শিখেছিস? তোরটা আমার এখানে তাড়াতাড়ি ঢোকা। আমাকে খেলে শান্তি দে বাবা। আর খুব জোরে জোরে করে আমাকে মেরে ফেল। হ্যালো আমার সোনা বন্ধুরা, তোমাদের জন্য আরো নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। সাথে আমার পেটের ছেলের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। বেশি কথা বলবো না, সরাসরি গল্পে চলে যাই, কারণ গল্পটা খুবই মজাদার। বন্ধুরা, আমার নাম মাধবীলতা। স্বামী আর আমার একমাত্র ছেলে অমিতকে নিয়ে আমার সংসার। আমাদের বসবাস মুম্বাই শহরে। আমার স্বামী খুব শান্ত স্বভাবের মানুষ। সে একটি মিলে কাজ করে, কিন্তু তার নেশা করার স্বভাব আছে। আমার স্বামী প্রায় রাতে নেশা করে বাসায় ফেরে, কোনোদিন রাতে ফেরেই না। যেদিন মাঝরাতে ফেরে সে রাতে সে বিছানায় পড়ে ঘুমোতে থাকে। কিন্তু তারপরেও আমি আমার স্বামীকে খুবই ভালোবাসি এবং সম্মান করি। কিন্তু তবু আমার মনে অনেক কষ্ট জমে রয়েছে। আমার ছেলে অমিত সুযোগ পেলেই আমার সাথে বাইরে ঘুরতে যায়। অমিত আসলে আমার প্রতি একটু বেশিই দুর্বল, তা আমি জানি, এবং এই কারণেই অমিত সবসময় আমার কাছাকাছি থাকতে চায়। আর আমিও যে কোনো কাজে অমিতকে বেশি ডাকি। অমিত আমার সাথে দীর্ঘক্ষণ নানা বিষয় নিয়ে আলাপ করে। আমিও এই বিষয়টা বেশ পছন্দ করি। সারাদিনের বোরিং সময়টা অমিতের সাথে কথা বলে কাটাতে চেষ্টা করি। অমিতের বাবা সবসময় সকালে বেরিয়ে যায়, হয়তো পরদিন রাতে তাকে দেখতে পাই ক্লান্ত অবস্থায় অথবা নেশাগ্রস্ত। আমাদের বিয়ের পর থেকে এভাবেই চলে এসেছে আমার জীবন। বেশিরভাগ সময় স্বামী নেশা করার কারণ হতে পারে সে আমাকে পছন্দ করে না। তবুও আমরা সহজভাবে কথা বলি, হাসি, কিন্তু বিছানায় সে আমাকে ঠিকমতো ভালোবাসে না। ওদিকে পরিবারকে সাহায্য করার জন্য অমিত পার্ট টাইম ট্যাক্সি চালায়, আর বাকিটা সময় অমিত বাড়িতেই থাকে, হয়তো শুয়ে অথবা রান্নাঘরে আমার সঙ্গে আড্ডা দিয়ে। অমিত বুঝতে পারে আমি ওর সঙ্গ খুব পছন্দ করি। এমনভাবে বছর খানেকের ভেতরেই অমিত আমার সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যায়। এখন আমি মাঝে মাঝে অমিতকে জড়িয়ে ধরে ভালোবাসা দেই এবং বলি, খোকা, তুই আমার জীবনের আলো। আমরা এখন খুবই ফ্রি। নিজেদের মাঝে অনেক পার্সোনাল বিষয় নিয়ে কথা হয়। অমিত সিনেমা দেখে, কি ভালো লাগে কি ভালো লাগে না এসব পর্যন্ত আমার সাথে আলাপ করে। আর আমি আমার বিয়ে করার আগের জীবন নিয়ে কথা বলি। আমার জীবনের স্বাধীন মুক্তি জীবনের গল্প করি। আমি অমিতকে বলি, আমি এমন জীবন প্রত্যাশা করিনি। আমি আশা করেছিলাম ছেলের সংসার নিয়ে একটি সুখী জীবনের। ধীরে ধীরে অমিত আমাকে অনেক বেশি প্রত্যাশা করতে থাকে। সুযোগ পেলেই ও আমাকে জড়িয়ে ধরে, মাঝে মাঝে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কখনো কখনো ফুল মিষ্টি কিনে নিয়ে আসে আমার জন্য। আমি একদিন অমিতকে বললাম, অমিত, আমার মনে হয় তোমার জন্য একটি মেয়ে দেখা উচিত, কারণ তোমার বিয়ের বয়স এখন 21। অমিত সাথে সাথে বলল, মা, আমি বিয়ে করতে চাই না। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আমি ওর এমন কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকিয়ে নীরব হয়ে গেলাম। তখন অমিত বলল, মা, আমি কি অবান্তর কিছু বলেছি? দীর্ঘ বিরতির পর আমি বললাম, আমাদের এসব এখন কথা বাদ দেওয়া উচিত। তখন অমিত বলল, মা, যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তার জন্য দুঃখিত, কিন্তু আমি চাই এমনভাবে তোমার মাথা যেন আমার কাঁধেই থাকে। তাই আমার কথায় রাগ করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আমি বললাম, আমার লক্ষ্মী ছেলে, তুই তো আমার নিজের ছেলে। মা ছেলের মাঝে কখনো কি এমন সম্পর্ক হয়? তাছাড়া আমি তো একজন বিবাহিত মহিলা। অমিত বলল, কি হবে আর কি হবে না এসব ভাবতে আমি রাজি না। আমি তো আমার ভালোবাসা ফিরিয়ে নিতে পারি না, কিন্তু তুমি কি এই বিষয় থেকে তোমার মন ফিরিয়ে নিতে পারবে? আমি অনেকক্ষণ চুপ করে থাকি। একসময় আমার চোখের জল চলে আসে। আমি ফুপিয়ে কাঁদতে থাকি। এটা দেখে অমিত আমাকে ওর বুকে টেনে নিল এবং জড়িয়ে ধরল। তখন আমি আস্তে করে বললাম, অমিত, এরকম করিস না, পাপ হবে, বাদ দে। কিছুদিন আমাদের সম্পর্ক কিছুটা ঠান্ডা হয়ে গেল, কথাবার্তাও খুব কম হচ্ছে। তাই আমি অমিতের সাথে আগের মতোই বাইরে যাচ্ছি না। আর ওকে উপদেশ দিচ্ছি, এই বলো যে আমি তোর মা, তুমি তোমার বয়সী কারোর সাথে বাইরে বেড়াতে যাও। আমি দেখলাম এটা তার জন্য কতটা কষ্টের, আমার জন্য তার চাইতে বেশি কষ্টের। কয়েকদিনেই আমি আরো বেশি বিমর্ষ হয়ে উঠলাম। তাই মনে মনে ভাবলাম, মা ছেলের আগে আমরা নারী পুরুষ, তাই অমিতের সাথে ঘুরতে যাব। ও বললে, এইসব পাপটাপ সব সমাজের সৃষ্টি। একদিন বৃহস্পতিবার, আমার ছেলে এবং মেয়ে যখন স্কুলে থাকে, তখন অমিত আমাকে আবার বেড়াতে যাওয়ার জন্য বলল। তখন আমি অমিতকে অবাক করে দিয়ে মাথা নেড়ে সম্মতি জানালাম। অমিত আনন্দে আমাকে জড়িয়ে ধরল এবং আমিও আমার মাথার ঘাড়ে রাখলাম।
অমিত আমাকে আরো জোরে জড়িয়ে ধরে বুঝিয়ে দিল যে এখন আমাদের সম্পর্ক আরো গভীর হচ্ছে। অমিত খুব ভদ্রভাবে আমার পিঠে হাত রেখে ধীরে ধীরে আমার ঘাড়ে হাত বোলাতে থাকে, আর আমি আগের মতোই ওর ঘাড়ে মাথা রেখে শুয়ে আছি। অমিত আমাকে তার দিকে ঘুরিয়ে সামনের দিক থেকে জড়িয়ে ধরে আমার চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমি এই ভালোবাসা থেকে সরতে পারবো না। তারপরও আমার গালে মুখ লাগিয়ে কয়েকটা পাপ্পা দিয়ে আমার মুখে মুখ পড়ে দিল। আমি ওকে জড়িয়ে আছি এবং এক সময় থাকতে না পেরে আমিও অমিতকে সাড়া দিলাম। যাই হোক, যখন আমি তার দু হাতে জড়িয়েছিলাম তখন ওর মুক্ত হাত দিয়ে আমাকে সোহাগ করতে থাকে অমিত। এক রবিবারে আমি একটা টাইট জামা পরে অমিতের সাথে সিনেমা দেখতে গেলাম। আজকে সিনেমাটা ছিল একটা রোমান্টিক সিনেমা। অমিত যথারীতি আমাকে জড়িয়ে ধরে আছে, আর আমি ওর কাঁধে মাথা দিয়ে সিনেমা দেখছি। আমরা অন্য দিনের মতো সিনেমা শেষে পার্কে এসে বসি। আজকে একটু শীত পড়েছে। আমি অমিতের দিকে তাকিয়ে বললাম, অমিত, তোকে অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর বিকেলে এবং সন্ধ্যাটা এনে দেওয়ার জন্য। অমিত আমার দিকে তাকিয়ে বলল, মা, এই রাতে তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আমি ওর কথায় হেসে বললাম, আমি যদি তোর মা না হতাম তবে মনে হয় আমাকে তুই পটিয়ে ফেলতি। অমিত আমার দিকে অপলক তাকিয়ে বলল, আমি তাই চাই মা। আমি ওর কাছ থেকে মাথা তুললাম। বাবু, ঈশ্বর জানে তুই আমার সন্তান এবং আমি তোর বাবার স্ত্রী। অমিত বলল, মা, তুমি কি এখনো বাবাকে ভালোবাসো? আমি দেখেছি বাবা তোমার সাথে অনেক দুর্ব্যবহার করে এবং তুমি কখনো সুখ পাওনি। আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে সুখী করে তুলব। আমি দীর্ঘ নীরবতা পার করে বললাম, অমিত, আমার মনে হয় আমাদের কোনো কিছু ঘটার আগেই বাসায় ফেরা উচিত। অমিত আত্মস্বরে বলল, মা, আমি দুঃখিত, কিন্তু তুমি আসলেই খুব সুন্দর যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, তাই বলে দিয়েছি। আমি বেশিরভাগ সময় ভাবি তুমি যদি আমার মা না হতে তাহলে তোমাকে নিয়ে আরো রোমান্টিক ভাবনা ভাবতে পারতাম। আমি তখন ওর গাল চিপে দিয়ে বললাম, আমার লক্ষ্মী ছেলে, আমি খুব খুশি যে তোর মতো একটা সন্তান জন্ম দিতে পেরেছি। তুই কি আসলে ভাবিস যে আমি সুন্দরী? অমিত একটা হাসি দিয়ে ওর বুকে একটা লাভ এঁকে আমাকে দেখালো আর বলল, মা, তুমি আসলেই খুব সুন্দরী। এরপর হঠাৎ করেই ও উঁচু নিচু হয়ে আমাকে একটা পাপ্পা দিতে লাগলো। এতে আমি কোনো বাধা দিলাম না। সে আমার থেকে কোনো বাধা না পেয়ে আরো পাপ্পা দিতে থাকে। একসময় ওর পাপ্পির বিপরীতে আমিও গভীর পাপ্পি দিতে থাকি। আমরা আরো বেশি করে নিজেদের মেলে ধরতে থাকি, আরো অগ্রসর হই, কিছু সময়ের জন্য স্বর্গে ভাসতে থাকি। আমি হঠাৎ অমিতকে বলে উঠি, বাবা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এখন বাড়ি ফেরা উচিত। বাড়ি যেতে যেতে আমি অমিতের কাঁধে হাত রেখে হাসি মুখে ফিরতে থাকি। মাঝপথে অমিত গাড়িটা থামিয়ে আমাকে ওর দিকে টেনে নিয়ে আমার মুখে গলায় সুখ খুঁজতে শুরু করে। এইভাবে আস্তে করে ওর হাত আমার উঁচু আপেলের ওপর রাখে। এতে আমি কিছুটা আড়ষ্ট হয়ে বললাম, অমিত, আমি কখনো ভাবিনি যে আমাদের এসব করা উচিত। কিন্তু সে আবার আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার মুখের মধ্যে ওর মুখ নিয়ে আসে এবং আমার বুকে আপেল দিয়ে চলতে থাকে। এইতে আমার দারুণ লাগছে আর আস্তে করে চিৎকার করছি। হঠাৎ আমি ওর কাছ থেকে দূরে সরে গিয়ে বলি, অমিত, আমাদের এখন বাসায় ফেরা উচিত, এইসব ঠিক না। বন্ধুরা আমার মুড খুব দ্রুত পাল্টায়, যাকে বলে মুড সুইং। অমিত বলল, ঠিক আছে মা। এরপর আমরা যখন বাসায় ফিরলাম, বাসা তখন নীরব, সবাই যার যার মতো ঘুমিয়ে আছে। আমি জানি অমিতের বাবা সবার আগে নেশা করে ঘুমিয়ে আছে। বাসায় ফিরে শোবার ঘরে নিচের সিঁড়ির কাছে অমিত আবার আমাকে জড়িয়ে ধরে। তখন আমি অমিতকে বাধা দিয়ে বলতে থাকি, কেউ হয়তো এখান দিয়ে নিচে আসতে পারে, দেখে ফেললে কেলেঙ্কারি হবে। অমিত এবার বলল, মা, আমরা যদি আমাদের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিই তাহলে কেমন হয়? আমি জানি বাবা এখন মদ খেয়ে ঘুমাচ্ছে, সে এখন তোমাকে খুঁজবে না। আমি কিছুক্ষণ নীরব থেকে তারপর মাথা নেড়ে সম্মতি দিয়ে ওকে বললাম, তুই তো রুমে যা, আমি একবার দেখে আসি কে কি অবস্থায় আছে। তারপর আমি রুমের দরজা খুলে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে লক করে দিলাম আর অমিতের দিকে এগিয়ে গিয়ে বললাম, তোর বাবা তো নেশা করে ঘুমিয়ে আছে। আমি কখনো ভাবিনি আমরা এসবে জড়িয়ে পড়ব। এখন হয়তো আর কিছুই করার নেই। তখন ছেলে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি চিন্তা করো না, এইসব ব্যাপারে কেউ জানতে পারবে না, সবকিছু গোপন থাকবে। আমি ফিরোজ চোখে তাকিয়ে আস্তে আস্তে বিছানায় এসে বসলাম। ওর হাতে এখন আমার আপেল বিচরণ করছে আর অন্য এক হাত দিয়ে আমাকে সুন্দর করে পেছনে ডলছে। সে এবার আমার ওপরে ছোট কাপড় খুলতে থাকে। এতে আমি ওকে বাধা দেই না। ইতিমধ্যে ও আমার কাপড় খুলে দিল না। ওর হাত এখন আমার আপেল দুটা উন্মুক্ত করে দিয়েছে। আমি এবার
আমার সেগুলোতে মুখ দেয়। এতে সুখে আমার চোখ আত্মহারা হয়ে যায়। অমিত এবার আমার পায়ের নিচ থেকে ওপরে উঠে আসে। একসময় ওর হাত আমার শাড়ির নিচে এসে পড়ে। আমার ওখানে হাত পড়তেই কেমন যেন আড়ষ্ট হয়ে ওঠে। তখন অমিত আমার মুখে জোর করে ওর মুখ পুড়ে দেয়। আমি ওর মুখে শব্দ করতে থাকি। তারপর আমি ধীরে ধীরে রিল্যাক্স হই এবং আমার পা দুটো প্রসারিত করে অমিতকে সহযোগিতা করি। অমিত এবার আমার ওখানে হাত নিয়ে ধীরে ধীরে বোলাতে থাকে। আর তখন আমার সুখ বিহ্বল অবস্থা। আমার ওখানে খেলার ঘন্টা বেজে চলেছে। এখন ওখানে কিছু একটা চাই। অমিত এবার দ্রুত শাড়িটা খুলে ফেলে। আমার মাঠে মুখ নিয়ে যায়। আমি তখন কেঁপে উঠে বলতে থাকি, ওহ অমিত, না বাবা, এটা ঠিক নয়। তুই আমার নিজের ছেলে। এটা ঠিক না। ছেলে হয়ে এসব করা উচিত না। অমিত বলল, আমি তোমাকে ভালোবাসি। আমার চোখে তুমি হলে এই পৃথিবীর সবচাইতে সুন্দর নারী। আমি জানি মা ছেলের এসব করা ঠিক না। কিন্তু আমি বিশ্বাস করি তুমি যদি অন্য কাউকে ভালোবাসতে তাহলে এটা খুব সহজেই করতে পারতে। আমি বললাম, কিন্তু কেউ যদি আমাদের এসব জেনে যায়? অমিত বলল, আমি খুব সতর্ক আছি। কেউ আমাদের ব্যাপারে জানতে পারবে না। আমি ওকে মনে প্রাণে চাইছিলাম, তাই আমি অমিতের বাহুতে নিজেকে সঁপে দিলাম। আর তীব্রভাবে আমরা আবারও মেতে উঠি। এবার অমিত আমার নিচের বাকি পোশাক খুলে ফেলে। আমি কোনো বাধা দেই না, কিন্তু তাৎক্ষণিকভাবে হাত দিয়ে আমার লোভনীয় জায়গাটা ঢেকে ফেলি। অমিত ভদ্রভাবে আস্তে করে আমার হাতটা সেখান থেকে সরিয়ে দেয়। আমিও এবার ওকে ধরে নিচে ফেলে দিয়ে মুখের ছোঁয়া দিয়ে ওকে পাগল করে তুলি। অমিত পাগলের মতো আমার নিচে ভেজা জায়গায় মুখ দিয়ে আরো ভিজিয়ে দিচ্ছে। ওর এমন করাতে আমি সুখে কেঁপে চিৎকার করে উঠলাম। আর দ্রুত ওকে আমার ওপর থেকে আবার নিচে নামিয়ে দিলাম। আর ফিসফিস করে বললাম, অমিত, দারুণ লাগছে। আমার জীবনে আমি এত আনন্দ পাইনি। আমি এবার ওর মাথাটা নিচে এনে আবার বুকের সাথে জড়িয়ে ধরলাম এবং একই সাথে একটা হাত ওর শক্ত হয়ে থাকা জিনিসটার কাছে নিয়ে গেলাম। আমি আর থাকতে না পেরে ওর ওপরে উঠে পা দুটো যতটা সম্ভব প্রসারিত করে ওর জিনিসটা আমার মাঠের মাঝে চাপ দিলাম। অমিত আস্তে করে ওপর থেকে নিচে চাপ দিচ্ছে। তালে তালে আমার দেহটা নিচে চলেছে। ওর জিনিসটা অল্প সময়ে আমার ভেতরে ভেসে গেছে। এইভাবে 15 মিনিট চলার পর আমার কাজ হয়ে গেল। অনেকদিন পর নিজের ছেলের কাছ থেকে সেরা সুখটা পেলাম এবং অমিত দুইটা ধাক্কা দেওয়ার পর একই সময় অর্কির আমার ভেতরে ছেড়ে দিল। এইভাবে আমরা একে অপরকে জড়িয়ে ধরে কিছু সময় আবার চাঙ্গা হয়ে উঠলাম। এবার আমরা দীর্ঘ সময় ধরে সুখের নৌকা চালালাম। অবশেষে আমরা দুজনেই একসাথে সুখপানি ছাড়ি। এরপর আমি অমিতকে বললাম, অমিত, তুই দারুণ করেছিস। আমি আমার জীবনে তোর বাবার কাছ থেকে এত সুখ পাই নাই। আমি মনে করতে পারছি না শেষ কবে আমি এমন সুখ পেয়েছি। অমিত বলল, এর কারণ হলো আমি তোমাকে একবার ফিসফিস করে বললাম, লক্ষ্মী বাবা, এবার আমার উচিত আমার বিছানায় গিয়ে শুয়ে পড়া। আমাদের কোনো রকম রিস্ক নেওয়া উচিত নয়, তাই না? অমিত বলল, হুম, ঠিকই বলেছ। তারপর আমি উঠে পরিষ্কার হয়ে জামা কাপড় পরে রুমে চলে গেলাম। অমিত ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সবাই সবার মতো কাজে চলে গেল। অমিত কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি তখন ওর রুমে গেলাম আর বললাম, অমিত, আমাদের কিছু কথা বলা দরকার। অমিত বলল, মা, কোনো সমস্যা? আমি কিছুটা লজ্জা পেলাম। তারপর বললাম, আমি গতরাতে যা হয়েছে আমাদের এই বিষয়ে আর পুনরাবৃত্তি করা উচিত নয়। অমিত কোনো কিছু বলার আগেই আমি ওকে চুপ করাতে বললাম, আমি আবার বলতে লাগলাম, আমি মনে করি গত রাতটা ছিল জীবনের ভুল রাত। আমি সারা জীবন তা মনে রাখবো। কিন্তু আমি একজন বিবাহিত মহিলা, তাই এই বিষয়টা আর ঘটানো উচিত না। অমিত তখন আমার কাছে এসে আমাকে ভালোবাসি বলে জড়িয়ে ধরল। আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো। আমি ওকে আর কিছু না বলে যখন রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম, তখন অমিত আমাকে বলল, আমি তোমাকে ভালোবাসা বন্ধ করতে পারবো না এবং আমি সবকিছু ছাড়তে পারবো, মা। এই কথা শুনে আমি কাঁদতে কাঁদতে ওর রুম থেকে বেরিয়ে গেলাম। এরপর থেকেই সবকিছু আবার নীরব হয়ে গেল। তারপর থেকে আমি আবার আগের মতোই মন খারাপ করে বসে থাকি। ইতিমধ্যে আমি অমিতের জন্য মেয়ে দেখে উঠতে পড়ে লেগে গেছি। আমার সকল আত্মীয় স্বজনের কাছ থেকে নানান মেয়ের ব্যাপারে তথ্য নিতে লাগলাম। রাশি এবং দিনক্ষণ ঠিক করতে কবিরাজের সাথে আলাপ করলাম। সব মিলিয়ে অমিতের জন্য বেশ কয়েকজন মেয়ে দেখলাম। শেষ পর্যন্ত অমিত একটা মেয়েকে বাছাই করলো, কারণ সেই মেয়েটা নাকি দেখতে কিছুটা আমার মতো। বিয়ের তারিখ ঠিক হলো। তারপর কিছু একটা ঘটে গেছে। আমার হিংসা হতে লাগলো। মনে হলো আমার ছেলেকে কেউ কেড়ে নিচ্ছে। তাই আমি বিয়ে ক্যান্সেল করলাম। এরপর সব লাজ লজ্জা ভুলে অমিতকে ডেকে বললাম, তুই কি আমাকে বিয়ে করবি? অমিত যেন আকাশের চাঁদ হাতে পেল। সে এক কথায় রাজি হয়ে গেল।
তখন বললাম, কিন্তু অমিত, আমাদের বিয়েটা কিন্তু একেবারেই গোপন থাকবে। আর আমি সবসময় তোর বাহুতে থাকতে চাই। কিন্তু আমাদের আরো সতর্ক হতে হবে। আমি চাই না তোর ভাই বোন বা তোর বাবা আমাদের এইসব বিষয়ে জেনে যাক, কারণ এটা কেবল আমাদের দুজনের ব্যক্তিগত বিষয়। অমিত বলল, ঠিক আছে মা, তুমি যা চাও তাই হবে। পরের দিন আমি এবং অমিত জুয়েলারি দোকানে গিয়ে একটি মঙ্গলসূত্রের অর্ডার দেই। বাড়ির সবাই মনে করেছে এটা নতুন মেয়ের জন্য, যাকে অমিত কিছুদিন পর বিয়ে করতে যাচ্ছে। কিন্তু কেউ জানে না যে আমাদেরই বিয়ে হতে যাচ্ছে। অমিত আমার জন্য একটি বিয়ের শাড়ি এবং নিজের জন্য বিয়ের জামা কিনে আনে। পরের সপ্তাহে আমরা গ্রামের বাড়ি যাই আমাদের বিয়ের কাজ সেরে ফেলতে। তারপর শুভ লগ্নে আমরা বিয়ে করে নেই। অমিত বলল, আমি কি এখন থেকে তোমার নাম ধরে রাখতে পারি? যেহেতু আমরা বিয়ে করেছি, আমি কিছুটা লজ্জা পেয়ে মাথা নেড়ে সম্মতি দিলাম। তখন অমিত বলল, মাধবী, আমার ভালোবাসার মাধবী, আজকের এই রাতটা একটা স্পেশাল রাত, কারণ আমি আজকে তোমাকে নতুন করে আবার মা বানাতে চাই। আমি তখন ওর বুকে মাথা রেখে ফিসফিস করে বললাম, ওহ অমিত, আমার স্বামীটা, প্রতিটা স্ত্রী প্রথম দায়িত্ব তার স্বামীর সন্তান ধারণ করা। আমি তোমার সন্তান ধারণ করতে পারলে খুবই খুশি হব। এরা তো অমিত ৪ বার আমার ভেতরে ক্ষীর ছেড়েছে, কারণ ও চাইছে যত দ্রুত সম্ভব পিতা হওয়া যায়। তারপর থেকে আমরা চেষ্টা করি প্রতিটি সুযোগ যেন কাজে লাগাতে পারি। যখন আমরা একা থাকি, আমি সবসময় প্রথমে অমিতকে ডেকে নিতাম। আমাদের বিয়ের ৩ সপ্তাহ পরে আমি লজ্জায় ফিসফিস করে অমিতকে বললাম যে আমি মা হতে চলেছি। এই শুনে অমিত খুবই খুশি হলো। একদিন হাসপাতালে আমার সন্তান পৃথিবীতে আসলো। বাচ্চা হওয়ার পর আমাদের ভালোবাসার সম্পর্ক আরো গাঢ় হয়েছে। এখন আমরা এভাবে সুখে শান্তিতে জীবনযাপন করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই